9 গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের, আবারও কি তবে শুরু হচ্ছে যুদ্ধ? বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম, আবারও কি তবে শুরু হবে নতুন তেলের সংকট? কোনোভাবেই মাথা নত করবে না ইরান, কঠোর হুঁশিয়ারি পেজেশকিয়ানের। হঠাৎ বেইজিংয়ে সফর ট্রাম্পের, বাণিজ্য যুদ্ধ নাকি সমঝোতা? কাঠমান্ডু রানওয়েতে অগ্নিকাণ্ড, 277 যাত্রীর রুদ্ধশ্বাস রক্ষা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিমি মাজুমদার। দেখছিলেন প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। হঠাৎ করেই 9টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল, আবারও কি তবে শুরু হচ্ছে যুদ্ধ? লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এখন শুধু বারুদের গন্ধ আর ধোঁয়ার কুণ্ডলী। গত কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা এখন এক চরম বিন্দুতে এসে ঠেকেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ লেবাননের অন্তত 9টি গ্রাম থেকে বেসামরিক নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু কেন এই হঠাৎ নির্দেশ? মূলত ইসরায়েল এই অঞ্চলটিকে একটি বাফার জোন বা সামরিক বেষ্টনীতে পরিণত করতে চায়। তাদের দাবি, হিজবুল্লাহ এই গ্রামগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে উত্তর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে স্থল অভিযানের পথ প্রশস্ত করতে এবং হিজবুল্লাহর গোপন আস্তানাগুলো গুড়িয়ে দিতে এই উচ্ছেদ কৌশল। গত 2 মার্চ এই রক্তক্ষয়ী অধ্যায়ের শুরুটা হয়েছিল। তখন থেকেই সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়তে থাকে। হিজবুল্লাহর দাবি, তারা গাজা যুদ্ধের প্রেক্ষাপটে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং ফিলিস্তিনিদের সমর্থনে এই যুদ্ধে জড়িয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য একটাই, বাস্তুচ্যুত ইসরায়েলিদের নিরাপদে ঘরে ফেরানো। লেবাননের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নাবাতিয়া অঞ্চলের ইউহমর আল শাকিফ, তুল ও শৌকিন এলাকায় গত কয়েক ঘন্টায় 9টিরও বেশি ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। সারবিন ও ইয়াতের এলাকায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন। পাল্টাপাল্টি আঘাতে হিজবুল্লাহ শান্ত থাকেনি। আল তাইবে এলাকায় ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইডিএফ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে ইসরায়েলের 8,500টিরও বেশি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2,846 জনে। আহত হয়েছেন প্রায় 9,000 মানুষ, যাদের একটি বড় অংশই নারী ও শিশু। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত 18 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 9টি গ্রাম খালি করার নির্দেশের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে, যা লেবাননের ভঙ্গুর অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করবে। নাবাতিয়া অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় দীর্ঘমেয়াদী জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কূটনৈতিক সমাধান না আসে তবে এই সংঘাত লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখানে পোড়ামাটি নীতি অবলম্বন করছে, অর্থাৎ সীমান্ত সংলগ্ন গ্রামগুলোকে বসবাসের অনুপযোগ্য করে তোলা হচ্ছে, যাতে ভবিষ্যতে হিজবুল্লাহ সেখানে আর অবস্থান নিতে না পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কেবল হিজবুল্লাহ সামরিক শক্তি দিয়ে এই আদর্শিক লড়াই থামানো সম্ভব নয়, বরং এতে বেসামরিক প্রাণহানি বেড়ে গিয়ে আন্তর্জাতিক মহলে ইসরায়েল আরও কোণঠাসা হতে পারে। শান্তি চুক্তির প্রতিটি চেষ্টা যখন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, তখন দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, তাদের ভিটেমাটি কি চিরতরে যুদ্ধের গ্রাসে হারিয়ে যাবে? হিজবুল্লাহর পাল্টা ড্রোন হামলা আর ইসরায়েলের আকাশপথের আধিপত্য বর্তমান পরিস্থিতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে জয় পরাজয়ের চেয়ে লাশের মিছিলই বড় হয়ে দেখা দিচ্ছে। নুসরাত আফরিন, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানলে টালমাটাল বিশ্ববাজার। ইরান ইসরায়েল উত্তেজনায় আকাশচুম্বী হওয়ার পথে জ্বালানি তেলের দাম। ভূরাজনৈতিক এই সংঘাত কি তবে সাধারণ মানুষকে ঠেলে দিচ্ছে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে? বিশ্ব রাজনীতির দাবানল এবার সরাসরি আঘাত হানল বৈশ্বিক জ্বালানির বাজারে। শান্ত হওয়ার পরিবর্তে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব অর্থনীতিতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সামরিক অস্থিরতার আশঙ্কায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। মূলত ভূরাজনৈতিক এই অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামকে হঠাৎ করে আকাশচুম্বী করে তুলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক এক কড়া বার্তা এই উত্তেজনাকে এক নতুন মাত্রা দিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন,
ইরানের সঙ্গে সংঘাতের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে পাঠানোর সাম্প্রতিক প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের মতে তেহরানের দেওয়া জবাবটি ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রভাবশালী এই দুই নেতার এমন অনড় অবস্থান বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। জ্বালানি সরবরাহ রুট যে কোনো সময় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এই উত্তেজনার প্রত্যক্ষ প্রভাব পড়েছে তেলের দরে। সোমবার আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরু হতেই দেখা যায় তেলের দামের গ্রাফটি খাড়া উপরের দিকে উঠছে। জুন মাসের সরবরাহের জন্য প্রতি ব্যারেলের দাম পৌঁছেছে $95.42। আন্তর্জাতিক বেঞ্চমার্কে তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $104.49। মাত্র 2 দিনের ব্যবধানে জ্বালানি তেলের এই বৃদ্ধি বিশ্ব বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। বিশ্লেষকেরা সতর্ক করেছেন, পরিস্থিতি এখানেই থেমে নাও থাকতে পারে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো সমঝোতা না হয় এবং ইরান যদি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে, তবে বৈশ্বিক জ্বালানির সরবরাহ ব্যবস্থায় এক বড় ধরনের ধসের মুখে পড়বে। তেমনটি ঘটলে তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব এখন তাকিয়ে আছে ওয়াশিংটন আর তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই জোট না খুললে জ্বালানি বাজারের এই অস্থিরতা বিশ্বজুড়ে মূল্যস্ফীতির নতুন ঢেউ আছড়ে ফেলতে পারে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। কোনোভাবেই মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পরও পারমাণবিক ইস্যুতে অনড় অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাফ জবাব, মাথা নত করবে না ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেহরান, যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ববাজারে। লাফিয়ে বাড়ছে তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শতাধিক দফা হামলার পর পরিস্থিতি এখন খাদের কিনারায়। কেন এই অস্থিরতা? মূলত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপের নীতি এবং ইরানের পাল্টা প্রতিরোধের অনড় অবস্থানের কারণেই এই অচলাবস্থা। সম্প্রতি ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে, যা যুদ্ধের ঝুঁকিকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের মাধ্যমে তেহরান যে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে তাতে সন্তুষ্ট নয় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় জানিয়েছেন, ইরান তাদের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে তেহরানের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের অভিযোগ, ইরান গত 5 দশক ধরে শুধু সময় ক্ষেপণের কৌশল নিয়ে চলেছে। অন্যদিকে ইরান তার অবস্থানে অনড়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনার টেবিলে ফিরবে না। আর এই অবরোধ বহাল থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই। ইরানের বার্তা স্পষ্ট, বর্তমান পরিস্থিতিতে আলোচনা হতে পারে শুধু যুদ্ধবন্ধের বিষয়, পারমাণবিক ইস্যুতে আলাপ পরে হবে। এই চরম উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন তার দেশের চূড়ান্ত সিদ্ধান্তের কথা। পেজেশকিয়ান বলেন, ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনোই শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটার বিষয় ভাববেন না। এর উদ্দেশ্য হল ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য থেকে স্পষ্ট, প্রবল আন্তর্জাতিক চাপ ও অবরোধের মুখেও ইরান তার অবস্থান থেকে এক চুলো নড়ছে না। একদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ, অন্যদিকে ইরানের মাথা নত না করার অঙ্গীকার। এই দুই মেরুর লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক সমাধান নাকি বড় কোনো সংঘাত, তোর এখন সময়ের হাতে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নেপালের কাঠমান্ডুতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেল 11 জন ক্রু এবং 2 শতাধিক যাত্রী। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত নেপালের কাঠমান্ডু বিমানবন্দর বৈমানিকদের কাছে এক মূর্তিমান আতঙ্ক। একে বলা হয় টেবল টপ বিমানবন্দর। চারদিকে পাহাড় বেষ্টিত এই রানওয়ের উচ্চতা এবং এর পাশের খাড়া ঢাল অবতরণকে করে তোলে চরম ঝুঁকিপূর্ণ। যান্ত্রিক ত্রুটি কিংবা সামান্য ঘর্ষণে এখানে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় বিপর্যয়।
সোমবার সকালে সেই বিভীষিকায় যেন বাস্তবে রূপ নিয়েছিল। তুরস্কের ইস্তানবুল থেকে ছেড়ে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে 726 যখন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল, ঠিক তখনই ঘটে সেই দুর্ঘটনা। রানওয়ে স্পর্শ করার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানের চাকায় প্রচণ্ড ঘর্ষণে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ, আর বিমানের ভেতরে শুরু হয় যাত্রীদের আর্তনাদ ও আতঙ্ক। বিমানের চাকা থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল এক ভয়াবহ পরিণতির। তবে সৌভাগ্যবশত বিমানবন্দরের দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। তাদের তড়িৎ পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় ধরনের প্রাণহানি এড়ানো যায়। বিমানটিতে মোট 278 জন যাত্রী এবং 11 জন ক্রু সদস্য ছিলেন। প্রত্যেকেই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আগুন লাগার পরপরই বিমানের এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানিয়েছে, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হয়নি। তবে চাকার ঘর্ষণ বা ব্রেকিং সিস্টেমের কোনো ত্রুটি থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কৌশলগত কোনো সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই এই যাত্রীরা প্রাণ ফিরে পেয়েছেন, যা এই ঝুঁকিপূর্ণ বিমানবন্দরে এক বড় স্বস্তির খবর। নাজমুন নাহার রুশবা, নিরপেক্ষ। আটলান্টিকে 1 মাসের রুদ্ধশ্বাস উৎকণ্ঠা শেষে স্পেন উপকূলে হান্টা ভাইরাস আক্রান্ত সেই অভিশপ্ত ক্রুজ জাহাজ। সংক্রমণ রুখতে মাঝ সমুদ্রে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। শুরু হয়েছে 23 দেশের সমন্বিত উদ্ধার অভিযান। আটলান্টিকের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে প্রায় 1 মাস ধরে মৃত্যু ভয় আর অনিশ্চয়তা বুকে নিয়ে ভেসেছিল অভিশপ্ত সেই ক্রুজ জাহাজ। একের পর এক যাত্রীর রহস্যজনক মৃত্যু, বিরল হান্টা ভাইরাসের আতঙ্ক আর আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই অবশেষে স্পেনের টেনেরিফ উপকূলে পৌঁছেছে এমভি হন্ডিয়াস। কিন্তু বন্দরে ভিড়লেও শেষ হয়নি আতঙ্ক। চারদিকে কঠোর নিরাপত্তা, সমুদ্রে বিচ্ছিন্ন অবস্থান আরও অপেক্ষা দীর্ঘ কোয়ারেন্টাইনের। তবে সরাসরি বন্দরে ফিরতে দেওয়া হয়নি জাহাজটিকে। সংক্রমণের ঝুঁকি এড়াতে সমুদ্রেই নোঙর করে রাখা হয়েছে এবং জাহাজের চারপাশে 1 নটিক্যাল মাইল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া পুরো উদ্ধার ও প্রত্যাবাসন কার্যক্রমকে অভূতপূর্ব আন্তর্জাতিক অভিযান হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, 23টি দেশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে শতাধিক যাত্রী ও ক্রুকে নিরাপদে নিজ দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের সর্বশেষ তথ্য মতে নতুন করে আর কোনো যাত্রীর মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা দেয়নি। এরপর যাত্রীদের জাতীয়তা অনুযায়ী ভাগ করে ছোট নৌকার মাধ্যমে তীরে আনা হবে। ইতিমধ্যে বিভিন্ন দেশের চার্টার বিমান টেনেরিফে প্রস্তুত রাখা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ বিমান পাঠিয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা সুবিধা সম্পন্ন বিশেষ বিমানও প্রস্তুত রাখা হয়েছে। স্প্যানিশ নাগরিকদের রাজধানী মাদ্রিদে নিয়ে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হান্টা ভাইরাসের সুপ্তিকাল 9 সপ্তাহ পর্যন্ত হতে পারে, ফলে যাত্রীদের দীর্ঘ সময় বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, ভাইরাসটির উৎস আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের একটি বজ্রভূমি, যেখানে ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে। সাধারণত হান্টা ভাইরাস মানুষে মানুষে খুব কম সংক্রমিত হয়, তবে এই জাহাজে ইতিমধ্যে 3 যাত্রীর মৃত্যুর ঘটনা আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। টেনেরিফের হসপিটাল ইউনিভার্সিতারিও নুয়েস্ট্রা সানদেওরা দে কান্দেলারিয়া হাসপাতালে বিশেষ আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ মার মার্টিন বলেছেন, আমরা পুরোপুরি প্রস্তুত। সংক্রামক রোগ মোকাবেলায় আমাদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। প্রথম দিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিলেও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে সংক্রমণের ঝুঁকি কম থাকবে।
স্পেনে পৌঁছানো এমভি হুন্ডিয়াস ক্রুজ জাহাজটিকে ঘিরে যে হান্টা ভাইরাসের আতঙ্ক তৈরি হয়েছে সেটি এখন আন্তর্জাতিক জনস্বাস্থ্য ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে জাহাজটিতে শনাক্ত হওয়া আন্দেস ধরনের হান্টা ভাইরাসের নিয়ে উদ্বেগ বেশি, কারণ এটি একমাত্র হান্টা ভাইরাস যা বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এখনও জাহাজটির দায়িত্ব শেষ হয়নি। প্রায় ৩০ জন ক্রু সদস্য জাহাজের অবস্থান করবেন এবং পরে সেটিকে নেদারল্যান্ডসে ফিরিয়ে নেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে জাহাজটিতে মোট ১৪৭ জন যাত্রী ও ক্রু ছিলেন। এখন পর্যন্ত ৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তকারীদের মধ্যে কয়েকজনের শরীরে জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও শক সিন্ড্রোমের মতো জটিল উপসর্গ দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে হান্টা ভাইরাস সাধারণত ইঁদুরের মূত্র, লালা বা বর্জ্যের মাধ্যমে ছড়ায়। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানিয়েছে ইউরোপের সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনও খুবই কম। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাহাজের সব যাত্রী ও ক্রুকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে এটি আরেকটি কোভিড পরিস্থিতি নয়, কারণ হান্টা ভাইরাস খুব সহজে বাতাসের মাধ্যমে ছড়ায় না এবং সংক্রমণের জন্য সাধারণত দীর্ঘ ও ঘনিষ্ঠ সংস্পর্শ প্রয়োজন হয়। তবে ভাইরাসটির মৃত্যুহার তুলনামূলক বেশি হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা জোরদার করা হয়েছে। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। পারমাণবিক নীতিতে নজিরবিহীন পরিবর্তন উত্তর কোরিয়ার। কিমকে লক্ষ্য করলেই শুরু হবে বিনাশী পাল্টা আঘাত। মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই পিয়ংইয়ংয়ের এমন কঠোর অবস্থান। তবে কি ঘনিয়ে আসছে আরও বড় কোনো সংঘাত? একটি দেশ যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু এক ব্যক্তির চারপাশে ঘুরে, আর সেই ব্যক্তিকেই ঘিরে এখন তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা। উত্তর কোরিয়া এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং গোটা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলছে নিরাপত্তা, প্রতিশোধ আর পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে। উত্তর কোরিয়া তাদের রাষ্ট্রীয় সংবিধান ও পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS। নতুন নীতিমালা অনুযায়ী দেশটির শীর্ষ নেতা কিম জং উনের ওপর কোনো বিদেশি হামলা হলে বা তাকে অপসারণের চেষ্টা করা হলে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টা আক্রমণ চালানোর বিধান যুক্ত করা হয়েছে। NIS জানিয়েছে সম্প্রতি পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী অনুমোদিত হয়। সংশোধিত নীতিতে বলা হয়েছে, যদি দেশের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা সংকটে পড়ে বা শীর্ষ নেতৃত্ব নিহত হন, তাহলে পূর্ব নির্দেশ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সিদ্ধান্ত কার্যকর হবে। আগে এই ধরনের কৌশল উত্তর কোরিয়ার অনানুষ্ঠানিক প্রতিরক্ষা নীতির অংশ ছিল, তবে এবার তা সরাসরি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দেশটির পারমাণবিক অবস্থানকে আরও আক্রমণাত্মক ও স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ভিত্তিক করে তুলেছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত পরিস্থিতি উত্তর কোরিয়ার নীতিগত সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ধারণা করা হচ্ছে বিদেশি শক্তির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার সক্ষমতা নিয়ে পিয়ংইয়ং নতুনভাবে চিন্তা শুরু করেছে। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রে ল্যাংকভ মন্তব্য করেছেন, ইরানের সাম্প্রতিক ঘটনাগুলো উত্তর কোরিয়ার জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করেছে। তার মতে আধুনিক গোয়েন্দা ও সামরিক প্রযুক্তির মাধ্যমে কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করা এখন আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত হয়ে উঠেছে, যা কিম জং উনকে নিরাপত্তা নিয়ে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন নর্থ কোরিয়ার এমন কোনো হামলা বাস্তবায়ন করা তুলনামূলকভাবে অত্যন্ত কঠিন। দেশটির সীমান্ত নিরাপত্তা অত্যন্ত কড়া, আকাশ ও স্থল পর্যবেক্ষণ ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং তথ্য প্রযুক্তি ব্যবস্থাও সীমিত ও নিয়ন্ত্রিত। তবুও স্যাটেলাইট নজরদারি ও আধুনিক গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে শীর্ষ নেতৃত্বের অবস্থান শনাক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পিয়ংইয়ং। এদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সীমান্ত ঘেঁষে নতুন দূরপাল্লার অস্ত্র মোতায়েনের পরিকল্পনাও করেছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, কিম জং উন সম্প্রতি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন, যেখানে 155 মিলিমিটারের আধুনিক সেলফ প্রোপেলড হাউইটজার তৈরি হচ্ছে। কিম জং উনের শাসনামলে উত্তর কোরিয়া ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে দেশটির সম্পর্ক প্রায়ই উত্তেজনাপূর্ণ থাকে। তার নেতৃত্বে উত্তর কোরিয়া একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়।
বিশ্ব রাজনীতিতে কিম জং উনকে সবচেয়ে রহস্যময় ও কঠোর শাসকদের একজন হিসেবে বিবেচনা করা হয়। উত্তর কোরিয়ায় গণমাধ্যম, ইন্টারনেট ও সাধারণ মানুষের চলাফেরার ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। প্রায় 37 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই কামানগুলো দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক নীতি ও সামরিক প্রস্তুতি কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। হঠাৎ বেজিং সফরে ট্রাম্প, বাণিজ্য যুদ্ধ নাকি সমঝোতা? মধ্যপ্রাচ্যের যুদ্ধের বারুদের মাঝে শি জিনপিং এর মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট। লক্ষ্য কি শান্তির নতুন কোনো ফর্মুলা নাকি অন্য কিছু? Militarily defeated, and now we're going to open up the Gulf. বিশ্ব রাজনীতির দুই মেরু, একদিকে হোয়াইট হাউস, অন্যদিকে গ্রেট হল অব দ্য পিপল। দীর্ঘ প্রতীক্ষা, অনেক জলঘোলা এবং কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে কাটছে বরফ। যখন মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের বারুদ, ঠিক তখনই প্রশান্ত মহাসাগর পেরিয়ে এক বিশেষ গন্তব্যে উড়াল দিচ্ছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। কেন এই সফর, আর কেনই বা এটি গত এক দশকের সবচেয়ে আলোচিত কূটনৈতিক ঘটনা? গেল মার্চে এই সফরের কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ত্রিমুখী উত্তেজনায় যখন পুরো অঞ্চল জ্বলছে, তখন 31 মার্চে সেই সফর স্থগিত করতে বাধ্য হন তিনি। কিন্তু কূটনীতির টেবিলে আলোচনা থামেনি। অবশেষে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যেই চূড়ান্ত হলো নতুন সময়সূচি। আগামী 13 থেকে 15 মে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সফরের পরিকল্পনা করা হয়েছে বলে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি কেবল একটি সাধারণ সফর নয়, বরং এটি একটি ইতিহাস। 2017 সালের নভেম্বরের পর ডোনাল্ড ট্রাম্প আর বেইজিংয়ে পা রাখেননি। এমনকি তার উত্তরসূরি জো বাইডেনের পুরো মেয়াদেও কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে যাননি। ফলে দীর্ঘ 9 বছর পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফর ঘিরে সরগরম বিশ্ব রাজনীতি। এবারের সফরের টেবিলে দ্বিপাক্ষিক বাণিজ্যের চেয়েও বড় হয়ে দেখা যাচ্ছে ভূ রাজনীতি। বিশ্লেষকদের ধারণা, প্রেসিডেন্ট শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সিংহভাগ জুড়ে থাকবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ। গাজা থেকে তেহরান উত্তেজনার পারদ কমাতে বেইজিংয়ের প্রভাবকে কাজে লাগাতে চায় ওয়াশিংটন। এই সফর কেবল দুই পরাশক্তির সম্পর্ক উন্নয়ন নয়, বরং বৈশ্বিক সংকট নিরসনের এক বড় পরীক্ষা। 13 মে বেইজিংয়ের মাটিতে পা রাখার মধ্য দিয়ে কি তবে মধ্যপ্রাচ্যের শান্তির নতুন কোনো ফর্মুলা বেরিয়ে আসবে, নাকি পাল্টাপাল্টি হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ থাকবে এই মেগা সফর? উত্তর মিলবে আগামী সপ্তাহের সেই রুদ্ধশ্বাস 3 দিনেই। নুসরাত আফরিন, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।